যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। কেউ কেউ একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে, যতটা বলছেন যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। কাজেই আপনাদের আমরা বলছি, পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই, সব কাগজপত্র, ভিডিও রেকর্ডিং, এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে। তারা আর কি চায়? জামা কাপড় চাইলে দিয়ে দিন, খাবার দাবার চাইলে দিয়ে দিন, আর কি কি দেওয়ার আছে। আপনারা যদি কাউকে পাঠানো, দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে, সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিইনি, এটা ঠিক নয়। আমরা 3টি জায়গা দিয়েছি। কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য, পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না, বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট। কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরো কয়েকটা লেফট পার্টিস, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি। যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই, যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। উৎসব কিন্তু সবার, মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি ওনাদের বিনীত অনুরোধ করব যে একবার এখানে আসুন, এখানে দেখে যান কোন রাজনৈতিক দলের পতাকা আছে এবং কোন রাজনৈতিক দল মদত দিচ্ছে, এসে দেখে যান। তাদের হাতে পুলিশ আছে, তাদের হাতে সিআইডি আছে, তাদের হাতে ইন্টেলিজেন্স ব্যুরো আছে। বের করুন না কোন রাজনৈতিক দল আমাদের উৎসাহ দিচ্ছে। মানুষ তো রাজনীতি করে, সবার কিছু না কিছু রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু এই আন্দোলন মানুষের আন্দোলন। এই আন্দোলন আমাদের শুধু চিকিৎসকদের আন্দোলন না, আজ পশ্চিমবাংলার সাধারণ মানবিক এবং যারা বিবেকবান সেই মানুষদের আন্দোলন। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যে কোনো 26টি মেডিকেল কলেজ এবং আপনাদের দিক থেকে বলা হলো জুনিয়র ডাক্তাররা বলে 30 জনের মিনিমাম একটা টিম যাবে নবান্নে বৈঠকের জন্য। সেখানে 30 জন নয়, খুব বেশি হলে 12 থেকে 15 জন এই ধরনের মন্তব্য। কিভাবে দেখছো? আমরা তো শুরু থেকে দেখছি যে আমাদের যারা জুনিয়র ডাক্তার তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে। আজ অবধি কেউ বলতে পারবে যে আমাদের কোনো জুনিয়র ডাক্তার 1
একটা ব্যারিকেড ভেঙেছে, কে একটা ইট সরিয়েছে কোনো বিল্ডিংয়ের, কেউ দেখাতে পারবে? এই শান্তিপূর্ণ আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা করছে, তাদের যদি 12 থেকে 15 জনের বেশি 30 জন যেতে হয়, কারণ তারা যারা আন্দোলন করছে তাদের বিভিন্ন স্টেক হোল্ডার্স, যেমন বিভিন্ন কলেজের এক একজন প্রতিনিধি আছে, তার সাথে জুনিয়র ডাক্তার্স ফেডারেশন আছে, তারা এটা বলেছে যে আমরা 30 জন যাব। তারা কি 30 জনকে কথা বলবে, না গলা টিপে ধরবে কারো? যেই ভয় পাচ্ছেন ওনারা যে 30 জন গেলে আমরা কথা বলবো না, 15 জন হলে কথা বলবো, এটা কি ধরনের কথা? সেমিনার হলে কি ওই যেখানে মিটিংটা হবে তাতে কি 30 জনের চেয়ার নেই যে 30 জনকে বসতে দেওয়া যাবে না? তাহলে মাটিতে বসে আমাদের ছেলেরা মিটিং করবে, যদি সেরকম মনে হয়। ডাক্তারবাবু, আরও এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এর আগেও দেখেছি আপনাদেরই ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকার, তাদেরকে লালবাজারে ডেকে পাঠানো হয় এই ঘটনার প্রেক্ষিতে। এবং আরও একটি বড় বিষয় যে রাজ্য থেকে বারবার এই আন্দোলনকে প্রতিহত করার বিভিন্ন রকম চেষ্টা, অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। আপনি কীভাবে আপনি কি তাই মনে করছেন? এটা তো শুরুতে একবার হয়েছিল যে বিভিন্ন রকম পোস্ট বা এর জন্য আমাদের ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকারকে চিঠি পাঠানো হয়েছিল, লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। তো তারা তো একা যায়নি, আমরা দল বেঁধে গেছিলাম, আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছিল, আমরা ব্যারিকেড টপকাইনি। তারা গিয়ে দেখা করেছিলেন, তাদের সাথে আমাদের যারা উকিল বন্ধু তারা গেছিলেন সাথে, এবং তারা লালবাজারে বসিয়ে চা খাইয়ে বলেছেন আমরা আন্দোলনের খবর নিতে চেয়েছি। এখন আমরা দেখতে চাচ্ছি যে আজকে আবার সেই ধরনের ঘটনা ঘটার চেষ্টা হচ্ছে। একটি বিশেষ ফেসবুক পোস্টের উপরে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার কাছে খবর আছে যাদবপুরে একটি মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আমরা এটা বলতে চাই যদি এই ধরনের ঘটনা এবং সেই মেয়েটিকে যদি আজকে রাত্রের মধ্যে ছেড়ে দেওয়া না হয়, আগামীকাল আমরা যাদবপুর থানা অভিযানে যাব এবং আমরা ওই মেয়েটির সমস্ত রকমের আইনগত সাহায্য তো দেবই, আমরা তার পাশে থাকব। এই ধরনের যে কোনো ঘটনা রাজ্যের যেখানেই ঘটুক, আমরা চিকিৎসকদের পক্ষ থেকে এই কথা বলতে চাই যে আমরা এই আন্দোলনের পুরোপুরি আছি, এবং আন্দোলনের প্রতিবাদ যারা করবে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় আমরা একসঙ্গে তার প্রতিবাদ করব। ডাক্তারবাবু, আরও একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে বিগত কয়েকটা মৃত্যু নিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টেও এ নিয়ে রিপোর্ট সাবমিট করা হয়েছে যে 23 জনের মৃত্যু হয়েছে এই অভিযানের জন্য বা এই আন্দোলনের জন্য। কর্মবিরতি যে ডাকা হয়েছে, কর্মবিরতি চলছে তাই জন্য, এবং কর্ণগরের ঘটনা নিয়ে শাসক দল একটা রাজনীতিও করতে দেখা গেছে, এ ধরনের ঘটনা প্রকাশ্যে এসছে। এবং জাস্টিস ফর কর্ণগর সাংসদ, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক তৃণমূলের নেতৃত্বে নিয়ে অভিযান করার চেষ্টা করে ডাক দিয়েছে। কি বলবেন? তাও যাক, মন্দের ভালো একজন সাংসদ জাস্টিস শব্দটা উচ্চারণ করেছেন। এখন কন্যাগড়ের ঘটনা নিয়ে আরজিগড় মেডিকেল কলেজের এমএসভিপি প্রকাশ্যে তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন। তিনি একজন সরকারি আধিকারিক, তিনি আমাদের আন্দোলনকারী না। এমএসভিপি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট একজন সরকারি আধিকারিক, তিনি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন, এবং সেই স্টেটমেন্ট আমরা দেখেছি যে ওই কন্যাগড়ের যে ছেলেটি মারা গেছে, নিশ্চয়ই কোনো মারা যাওয়াটা খুব দুঃখজনক, এবং আমরা ডাক্তার কেন পৃথিবীর কেউই আমরা কোনো মৃত্যুকে, যে মৃত্যু হবার সেটা সেই মৃত্যুকে আটকাতে পারি না। আমরা চিকিৎসা করি, সাহায্য করি, কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে বিশেষ করে তার মৃত্যুর কারণ কোনোভাবেই চিকিৎসায় গাফিলতি না, কোনোভাবেই এই ধর্মঘটের সাথে সম্পর্ক নেই। সেই ছেলেটির সমস্ত রকম চিকিৎসা করা হয়েছে। সে খুব সিভিয়ারলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে হাসপাতালে এসেছিল, তার যা যা চিকিৎসা করানোর সব করেছে। সেটা একজন সরকারি আধিকারিক হিসেবে আরজিগড় মেডিকেল কলেজের এমএসভিপি স্টেটমেন্ট দিয়েছেন। তাই কোনোভাবেই এই কন্যাগড়ের ছেলেটির মৃত্যু এই আন্দোলনের বিরুদ্ধে দাগিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় পরশু দিনকে প্রেস কনফারেন্স করে এমনও বলেছেন যে আমরা এর আগেও 4টি দাবি চেয়েছিল, 4টি দফা দাবি, সেটা আমরা মেনেছি, আর কত মানবো, এবার কি খাওয়া দাওয়া দিতে হবে, লাগে দিয়ে দেবো, জামা কাপড় লাগলে দিয়ে দেবো, এই ধরনের মন্তব্যের কি? আসলে আমাদের খুব মাঝে মাঝে না, আমাদের খুব নিজেদেরকে আমরা লজ্জা পাই, আমরা খুব লজ্জা পাই এই ধরনের কথার উত্তর দিতে।
আমাদের ছেলেদের নিশ্চয়ই তারা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে, তারা নিশ্চয়ই এখন বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারতো, তারা নিশ্চয়ই হাসপাতালে গিয়ে ডিউটি করতে পারতো, সবগুলো সত্যি। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদেরকে এরকমভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে তিনি যদি ভেবে থাকেন যে তিনি খুব মহান হবেন, এটা হবেন না। সাধারণ মানুষের চোখে এবং চিকিৎসক শুধু না, আমাদের আপামর জনসাধারণ, শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরে সারা দেশ এবং দেশের বাইরে বিদেশেও তার এই ধরনের মন্তব্য শুধু আমাদেরকে লজ্জাই দিচ্ছে, এর বেশি আর কি বলবো। সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে তাতে তো শুধু এটা নয় যে তুমি মাথা বন্ধ করে যেখানে কোনো নিরাপত্তা নেই, যেখানে বিন্দুমাত্র কাজের যে জিনিসগুলি দেবার কথা সেগুলি নেই, কাজে ফিরে যাও, এরকম তো কোনো কথা ছিল না। সেখানে স্পেসিফিক্যালি আমাদের জুনিয়র ডাক্তারদের জন্য সেফটি, সিকিউরিটি, তাদের জন্য সিসিটিভি, তাদের টয়লেট, তাদের থাকার ডিউটি রুম, এই সমস্ত কথাই বলা আছে। তো যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটাকে শুধু ওই কথাটা যে কাজে ফিরে যাও আর বাকি আমার কোনো দায় নেই, যদি এরকম হয় তাহলে তো এরকম আরও অনেক ঘটনা ঘটবে, যেটা আর জি কর মেডিকেল কলেজে 9 তারিখে ঘটেছে। তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের উপরে নিশ্চয়ই আমার ধারণা আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় নজর রাখছে। তারা নিশ্চয়ই এটা বুঝবেন যে আমাদের জুনিয়র ডাক্তাররা কোথায় আটকে আছেন। আমাদের জুনিয়র ডাক্তাররা যে কথা বলেছেন আমাদের সরকারের কাছে যে তারা ন্যূনতম এই কয়েকটি জিনিস চান, সরকার যদি সেই জায়গা থেকে সরে না আসেন তাহলে কিভাবে আমাদের জুনিয়র ডাক্তাররা তার কাজে জায়গায় ফিরবে।